সংবিধানে থাকছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট। হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। পাহাড় ধসে বান্দরবানের লামায় ৫ জন ও কক্সবাজারে চকরিয়ায় ২ শিশুর মৃত্যু। ৪ বিভাগে বন্যার আশঙ্কা। বিশ্ববাজারের প্রভাবে দেশে তেলের দাম রকেট গতিতে বাড়লেও কমে কচ্ছপ গতিতে। হুট করে দাম না বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। প্রায় ২ বছর ধরে কমিটি ছাড়াই চলছে চট্টগ্রাম মহানগর যুবদলের কার্যক্রম। মূল দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর আলোচনায় মহানগর। শান্তির বার্তা শেষ, উত্তেজনা আরও তীব্র হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। রাতভর ইরানের ওপর বিমান হামলা, দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আফসানা পিয়া। সংবিধানে থাকছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট। এ বিষয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেয়। ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন এনে সংবিধানের পঞ্চদশ সংশোধনী এনেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। সংশোধনীতে সংবিধানে ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন এসেছিল। তবে ২০২৪ সালের অভ্যুত্থানের পর ওই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। পরে হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক উল্লেখ করে তা বাতিল করে রায় দেয়। হাইকোর্টের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরার পথ খুললেও কিছু জটিলতা থেকে যায়। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আলাদা ৩টি আপিল করা হয়। তবে আজ হাইকোর্টের রায় বহাল রেখে আপিলগুলো খারিজ করে দেয় আপিল বিভাগ। সংবিধানে থাকছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট। এ বিষয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। আরও জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, রায়ের বিষয়ে আপনার কাছে আর কি কি তথ্য আছে বিস্তারিত জানাবেন। প্রিয়া, আজকে সকালবেলা ৯:৩০টায় প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায়টি বহাল রাখেন। অর্থাৎ ২০২৪ সালে অভ্যুত্থানের পরে হাইকোর্টের একটি রায় ঘোষণা করে, যেই রায়ে ২০১১ সালে যেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ, গণভোট বাতিল সহ সংবিধানের ৫৪টি জায়গায় আসলে পরিমার্জন প্রতিস্থাপন করা হয়। তো এই বিষয়গুলো আদালতে ২০২৪ সালে রিট করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের আইনজীবী রিট করেন। পাশাপাশি আরো ২টি রিট হয় এবং এই রিটের পরে হাইকোর্ট রায় ঘোষণা করেন এই যে সংবিধানের কিছু বিষয় আসলে যেগুলো পরিবর্তন করা হয়েছিল তার কিছু বিষয় সেটি বাতিল করা হয়েছিল সে সময়, এবং বাকি বিষয়গুলো আসলে রাজনৈতিকভাবে শুরু হওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়। তবে সেই তার উপরে আবার আপিল করা হয়, ৩টি আপিল করা হয়। এর মধ্যে বদিউল আলম মজুমদার আইনজীবী তিনি একটি আপিল করেন, পাশাপাশি একজন মুক্তিযোদ্ধা তিনি একটি আপিল করেন এবং জামায়াত ইসলামীর পক্ষ থেকে আরো একটি আপিল করা হয়। এই ৩টি আপিলের শুনানি হয়। এই শুনানিগুলোতে আমরা দেখেছি যে গত টানা ৩ কার্য দিবসে যে শুনানি হয়েছে সেই শুনানিতে রাষ্ট্রপক্ষ এবং যেই জামায়াত ইসলামীর আইনজীবী তারা আসলে এই সংবিধানের যেই সংশোধনগুলো করা হয়েছিল তার আংশিক আসলে বাতিল চেয়েছিল এবং পুরোটা তারা বাতিল চায়নি। তবে সুজন সম্পাদকের যে আইনজীবী তিনি আসলে পুরো যে সংশোধনী হয়েছিল এই পুরোটাই বাতিল চেয়েছেন। তবে পরিশেষে আজকে আপিল বিভাগ আসলে হাইকোর্ট যে রায় দিয়েছিল ২০২৪ সালে, অর্থাৎ সংবিধানের কিছু বিষয় আংশিক বাতিল এবং বাকিগুলো রাজনৈতিকভাবে ছেড়ে দেওয়া, সেই রায়টি আসলে আজকে আপিল বিভাগ সম্পূর্ণভাবে বহাল রেখেছে। এবং এই রায়ের ফলে আজকে কিছুক্ষণ আগে বদিউল আলম মজুমদার তিনি কথা বলেছেন, তিনি বলেছেন যে আসলে তারা এই রায়টি ঐতিহাসিক রায় এবং এই রায়টি ইতিবাচক। তো কিছুক্ষণ পর জামাতের আইনজীবী কথা বলবে, আমরা আরো বিস্তারিত তথ্য জানাতে পারবো। প্রিয়া, ধন্যবাদ নাজমুল আপনাকে।
ভারী বর্ষণে বান্দরবানের লামা উপজেলায় পৃথক দুটি পাহাড় ধসের ঘটনায় ৫ জন ও কক্সবাজারের চকরিয়ায় ২ শিশুর মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস জানায় ভোর ৪টায় লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশন পাড়ায় পাহাড় ধসে পড়ে। এ ঘটনায় ঘুমন্ত অবস্থায় ঘরে মাটির নিচে চাপা পড়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন মোহাম্মদ ইউনুস, তার স্ত্রী রানু আক্তার এবং তাদের ৫ বছর বয়সী ছেলে মোহাম্মদ সোলেমান। এদিকে সকাল 6:45টার দিকে একই এলাকায় পাহাড় ধসে মৃত্যু হয় স্বামী স্ত্রীর। এদিকে কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে একই পরিবারের 2 শিশুর মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিতে কক্সবাজারে পাহাড় ধসে 2 শিশুর মৃত্যু হয়েছে। টানা বৃষ্টিতে পর্যটন নগরীতে বেড়েছে দুর্ভোগ। সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী শঙ্কর বড়ুয়া রুমি। বৈরী আবহাওয়ার পাশাপাশি ভারী এবং অতি ভারী বর্ষণের কারণে কক্সবাজারে দুর্যোগ প্রবণ এলাকা পরিণত হয়েছে। ইতিমধ্যে পাহাড় থেকে নেমে আসা উজানির দলের কারণে কক্সবাজারের 30টির বেশি গ্রাম জলমগ্ন রয়েছে। চকরিয়ার যে বড়ইতলী ইউনিয়নের রয়েছে সেখানে মহসিনিয়া কাটা এলাকায় গতকাল মধ্যরাতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। গত 3 দিনে কক্সবাজারে পাহাড় ধসের ঘটনায় উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে 13 জন, কক্সবাজারের উখিয়ায় 1 জন এবং চকরিয়ার মহসিনিয়া কাটায় 2 জন এবং ফেকুয়ার টৈটং ইউনিয়নে 1 জন, কক্সবাজার শহরে 1 জন। এই নিয়ে কক্সবাজার জেলায় এ পর্যন্ত 20 জনের মতো প্রাণহানি ঘটেছে। আমরা এমনটি তথ্য জেনেছি। এদিকে জেলা প্রশাসন পাহাড় ধসের ঝুঁকিতে থাকা লোকজনকে সরিয়ে নিতেই মাইকিং সহ নানাভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গত 24 ঘন্টায় সকাল 6টা পর্যন্ত 90 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এমনটি তথ্যের কথা বলেছেন। পাশাপাশি আগামী 11 জুলাই পর্যন্ত কক্সবাজারে বৈরী আবহাওয়া বিরাজ করবেন, সেই সঙ্গে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলছেন। অন্যদিকে বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় কক্সবাজার সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছেন। আমরা ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন এই রোহিঙ্গা ক্যাম্পগুলো কিন্তু পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে এবং সেখানে 1 থেকে 2 লাখের মতো রোহিঙ্গা ঝুঁকিতে থাকার তথ্য জানিয়েছেন। পাহাড় ধসের আশঙ্কা থাকায় যারা ঝুঁকিতে রয়েছেন তাদেরকে নিরাপদ সরে আসার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু প্রচারণা এবং মাইকিং সহ নানা নির্দেশনা দিয়েছেন এবং দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসন সার্বিক প্রস্তুতি নিয়েছেন, এমনটির তথ্যের কথা বলছেন। এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সর্বশেষ। বান্দরবানের লামার আজিজনগরে আলাদা পাহাড় ধসের ঘটনায় একই পরিবারের 3 জন সহ 5 জনের মৃত্যু হয়েছে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী সৈকত দাস। টানা 5 দিন যাবৎ বান্দরবান পার্বত্য জেলায় ভারী বর্ষণ হচ্ছে। সেই ভারী বর্ষণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। আজ ভোর রাতে বান্দরবানের লামা উপজেলার মিশন পাড়ায় 5 জনের প্রাণহানি ঘটে। এই ঘটনায় একই পরিবারের 3 জন নিহত হন এবং একই এলাকায় আরেকটি ঘটনায় স্বামী স্ত্রী 2 জন মারা যান। আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি রাতে ভারী বৃষ্টিপাত হয় এবং পাশে থাকে পাহাড় ধসে মাটি তাদের বাসার উপর এসে পড়ে এবং এই ক্ষেত্রে তারা মাটির নিচে পড়ে যায় এবং সেখানে তাদের মৃত্যু ঘটে। এদিকে আজ ভোর রাতে ফায়ার সার্ভিস উদ্ধারকারী দল তাদের লাশগুলো উদ্ধার করে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছে। তবে আরেকটি বিষয় বলে রাখি, বান্দরবানের যে 3টি নদী আছে, মাতামুহুরী, সাঙ্গুয়া এবং বাকখালী নদী, 3টি নদী প্রায় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং নতুন নতুন এলাকায় প্লাবিত মানুষ যারা আছেন তারা আশ্রয় কেন্দ্রে ছুটছেন এবং জেলা প্রশাসন বলছেন এই দুর্গতদের জন্য 220টি আশ্রয়কেন্দ্র খুলেছেন। এছাড়াও যারা এখনও পাহাড়ের পাদদেশে যারা থাকেন, যারা আসছেন না, তাদের ওইসব এলাকায় মাইকিং করা হচ্ছে এবং তাদেরকে বোঝানো হচ্ছে তারা যেন নিরাপদ আশ্রয়ে ফিরে আসেন। এদিকে আরেকটি বিষয় বলে রাখি যে আগামী 12 জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। যদি যোগাযোগ ব্যবস্থার কথা বলতে যায় তাহলে বান্দরবানের সাথে যে 7টি উপজেলা আছে, মোটামুটি ওইসব জেলার যে অভ্যন্তরীণ যে সড়ক আছে ওগুলোতে এখনও পর্যন্ত পানি বিদ্যমান আছে, যার কারণে
বান্দরবান সদরের সাথে অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন আছে। এদিকে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন আশ্রিত যারা আছেন তাদের জন্য খাবারের ব্যবস্থা করছেন তারা, এবং তাদের পাশাপাশি ফায়ার সার্ভিস, উদ্ধারকারী দল, বিদ্যুৎ বিভাগ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। সংবিধানে থাকছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট। এ বিষয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। আরও জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, রায়ের বিষয়ে আপনার কাছে আর কি কি তথ্য আছে বিস্তারিত জানাবেন। প্রিয়া, আজকে সকালবেলা 9:30টায় প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায়টি বহাল রাখেন। অর্থাৎ 2024 সালে অভ্যুত্থানের পরে হাইকোর্টের একটি রায় ঘোষণা করে, যেই রায়ে 2011 সালে যেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ, গণভোট বাতিল সহ সংবিধানের 54টি জায়গায় আসলে পরিমার্জন প্রতিস্থাপন করা হয়। তো এই বিষয়গুলো আদালতে 2024 সালে রিট করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের আইনজীবী রিট করেন। পাশাপাশি আরো 2টি রিট হয় এবং এই রিটে পরে হাইকোর্ট রায় ঘোষণা করেন এই যে সংবিধানের কিছু বিষয় আসলে যেগুলো পরিবর্তন করা হয়েছিল তার কিছু বিষয় সেটি বাতিল করা হয়েছিল সে সময়, এবং বাকি বিষয়গুলো আসলে রাজনৈতিকভাবে শুরু হওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়। তবে সেই তার উপরে আবার আপিল করা হয়, 3টি আপিল করা হয়। এর মধ্যে বদিউল আলম মজুমদার আইনজীবী তিনি একটি আপিল করেন, পাশাপাশি একজন মুক্তিযোদ্ধা তিনি একটি আপিল করেন, এবং জামায়াত ইসলামীর পক্ষ থেকে আরো একটি আপিল করা হয়। এই 3টে আপিলের শুনানি হয়। এই শুনানিগুলোতে আমরা দেখেছি যে গত টানা 3 কার্য দিবসে যে শুনানি হয়েছে সেই শুনানিতে রাষ্ট্রপক্ষ এবং যেই জামায়াত ইসলামীর আইনজীবী তারা আসলে এই সংবিধানের যেই সংশোধনগুলো করা হয়েছিল তার আংশিক আসলে বাতিল চেয়েছিল এবং পুরোটা তারা বাতিল চায়নি। তবে সুজন সম্পাদকের যে আইনজীবী তিনি আসলে পুরো যে সংশোধনী হয়েছিল এই পুরোটাই বাতিল চেয়েছেন। তবে পরিশেষে আজকে আপিল বিভাগ আসলে হাইকোর্ট যে রায় দিয়েছিল 2024 সালে, অর্থাৎ সংবিধানের কিছু বিষয় আংশিক বাতিল এবং বাকিগুলো রাজনৈতিক ভাবে ছেড়ে দেওয়া, সেই রায়টি আসলে আজকে আপিল বিভাগ সম্পূর্ণভাবে বহাল রেখেছে। এবং এই রায়ের ফলে আজকে কিছুক্ষণ আগে বদিউল আলম মজুমদার তিনি কথা বলেছেন, তিনি বলেছেন যে আসলে তারা এই রায়টি ঐতিহাসিক রায় এবং এই রায়টি ইতিবাচক। তো কিছুক্ষণ পর জামাতের আইনজীবী কথা বলবে, আমরা আরো বিস্তারিত তথ্য জানাতে পারবো। প্রিয়া, ধন্যবাদ নাজমুল আপনাকে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলে দেশের বাজারে তা বাড়াতে সময় লাগে না এক মুহূর্ত, কিন্তু কমলে তা কার্যকরে দেখা যায় চরম ধীরগতি। এপ্রিলে রেকর্ড দাম বাড়ানোর পর আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশের ভোক্তারা সুফল পাননি। বিশেষজ্ঞরা বলছেন, হুট করে অস্বাভাবিক দাম বাড়লে ভোক্তার ওপর চাপ সৃষ্টির পাশাপাশি মূল্যস্ফীতিকে উস্কে দেয়। তাই হুট করে দাম না বাড়িয়ে নির্দিষ্ট মার্জিনের মধ্যে বাজারভিত্তিক ব্যবস্থা চালুর পরামর্শ তাদের। দেশের 90% বেশি জ্বালানি তেলের চাহিদা মেটানো হয় আন্তর্জাতিক বাজার থেকে আমদানির মাধ্যমে। ফলে বৈশ্বিক বাজারে ওঠানামার প্রভাব সরাসরি পড়ে দেশের বাজারে। তবে অভিযোগ রয়েছে, দাম বৃদ্ধির ক্ষেত্রে সরকার যতটা তৎপর, কমানোর ক্ষেত্রে ঠিক ততটাই উদাসীন। এখন যেহেতু আন্তর্জাতিক বাজার হচ্ছে তেলের দামটা আপনার কমে গেছে, তো সরকারের উচিত ওইভাবেই তেলের দামটা কমায় নেওয়া। অনেক কাস্টমার বলে যে তেলের দাম তো বিশ্ব বাজারে কমছে, আপনারা কেন কমান না? তা আমরা বলি এটা সরকার জানে, এটা সরকার কমালে আমরা কমাই দেবো। তেলের দামটা নিয়ন্ত্রণে থাকলে দ্রব্যমূল্যের দামও নিয়ন্ত্রণে থাকবে, আমাদের চলাফেরাটাও স্বাভাবিকভাবে করা যাবে। চলতি বছরের 18 এপ্রিল বিশ্ববাজারে দাম বৃদ্ধির কথা বলে লিটারে 1 লাফে 15 থেকে 20 টাকা বাড়ানো হয় ডিজেল, অকটেন সহ সব ধরনের জ্বালানির দাম। তবে পরবর্তীতে বিশ্ববাজারের দাম কমে এলেও দেশের বাজারে তা কমানো তো হয়নি, উল্টো জুন মাস থেকে অকটেনের দাম লিটারে আরও 5 টাকা বাড়িয়ে করা হয়েছে 145 টাকা, যা চলতি মাসেও বহাল রয়েছে। নীতি নির্ধারকদের এমন সিদ্ধান্তে অসন্তুষ্ট অর্থনীতিবিদরা। তাদের মতে, হুট করে দাম বাড়ালে উৎপাদন খরচ ও পরিবহন ভাড়া বেড়ে যায়, আর এর সরাসরি প্রভাব পড়ে নিত্যপণ্যের বাজারে। জ্বালানির সাথে সংশ্লিষ্ট যে জায়গাগুলো রয়েছে সে সমস্ত বিভিন্ন জায়গায় কিন্তু সুযোগ রয়েছে, কিন্তু কৃচ্ছ্রতা সাধনের এবং অর্থ সাশ্রয় করার বড় ধরনের সুযোগ রয়েছে, এবং সেই জায়গাগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের ওই জ্বালানি তেলের উপরে যে চাপটা, সেই
চাপটা কিন্তু কমে আসবে। বিশেষজ্ঞদের মতে বৈশ্বিক সংকটে আন্তর্জাতিক বাজারে দাম হুটহাট ওঠানামা করায় হঠাৎ করে দেশের বাজারে তা পুরোপুরি সমন্বয় করা কঠিন। খুব বেশি বাড়া কমার মধ্যে না, যে মোটামুটি একটা মার্জিনে যদি আমরা রাখতে পারি, যে খুব বাড়লেও খুব বেশি বাড়বে না, কমলেও খুব বেশি কমলো না, এরকম একটা মার্জিনে রেখে তারপরে যদি আমরা আস্তে আস্তে বাজার ভিত্তিক ব্যবস্থাপনার দিকে যেতে পারি, সেটা হচ্ছে আসলে জাস্টিস করা। জ্বালানির দাম স্থিতিশীল রাখা ও ভর্তুকি কমাতে অপচয় ও চুরি বন্ধের তাগিদ বিশেষজ্ঞদের। একই সাথে তারা জোর দিচ্ছেন একটি প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা গড়ে তোলার উপর। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। লক্ষ্মীপুর সদর হাসপাতালে দালাল চক্রের দৌরাত্মে জিম্মি রোগী ও স্বজনরা। বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের এসব দালালের খপ্পরে পড়ে অনেকে সরকারি স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাইরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিদিন নানা রোগে আক্রান্ত হয়ে প্রায় 1200 থেকে 1500 রোগী চিকিৎসা সেবা নিতে যান লক্ষ্মীপুর সদর হাসপাতালে। হাসপাতাল জুড়ে সক্রিয় দালাল চক্রের দৌরাত্ম্য। সেবা নিতে গিয়ে তাদের খপ্পরে পড়ে ভোগান্তির শিকার হচ্ছেন রোগী ও স্বজনরা। এমনই একজনকে দেখা গেছে রোগীদের একটি নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে পাঠাতে নানা চেষ্টা চালাচ্ছেন। এছাড়া চিকিৎসকদের চেম্বারের সামনে কিছু ব্যক্তিকে রোগীর চিকিৎসাপত্রের ছবি তুলতে দেখা যায়। ডিবিসি নিউজের ক্যামেরা দেখে তারা দ্রুত সটকে পড়ার চেষ্টা করেন। পরিচয় দেন ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে। ভিজিট করে এই জন্য দেখতে হয় যে আমাদের কোনো প্রোডাক্ট ডাক্তারে লেখে কিনা, এই তো ভিজিট করার আছে, অনুমতি আছে। এদিকে চিকিৎসাপত্র দেখতে বাধা দেয়ায় রোগীর স্বজনের ওপর হামলা ও মোবাইল ফোন ভাঙচুরের অভিযোগ উঠেছে ফার্মেসি ও ওষুধ কোম্পানির প্রতিনিধির বিরুদ্ধে। নিচে আসার সময় একটা ছেলে আমারে সিঁড়ির মধ্যে আমার হাত চাবি ধরে বলতেছে আমি ওরে এটা দিতাম, ও এটা দেখবে। একটু দূরে যাওয়ার পরেও আমার গালিগালাজ করে। একটা ছেলে আমার পিছন থেকে জড়ায় ধরে সিঁড়ির মধ্যে চাইছে, ও আমার হাত থেকে মোবাইলটা ভেঙে ফেলে। রোগীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ সহ আছে নানা অভিযোগ। সরকারি সেবা যারা নিযুক্ত আছে ওনাদের কিছু কিছু লোকের যে আচার ব্যবহার, এটা আমরা ওনাদের কাছে সরকারি সাধারণ মানুষ হিসেবে কখনো কাম্য করি না। যারা আগুন গোপনে টাকা দিবে তাদের ভিতরে সকালে ঢুকে দিবা, সিরিয়ালে যারা দাঁড়ায় থেকে এগুলো কোনো কার্যকলাপ নেই। 4-5 রোগী আমাদেরকে সিরিয়ালে রাখি, ডাক্তার সাহেব উনি বাইরে চলে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। রোগীর অভিযোগ দিতে বলেন যে উনি রোগীর কাছ থেকে হয়তো কমিশন নিছে, অথবা যে ব্যাপারগুলো বলছে উনি রোগীরে বলেন কোন অভিযোগ দিতে, আমরা প্রশাসনিক ব্যবস্থা নিব। দালালদের বিরুদ্ধে সমন্বয় মিটিং এবং আইন শৃঙ্খলা মিটিং এ আমি ওখানে বলেছি জেলা প্রশাসক মহোদয়, সুদ পরিষদ মহোদয়, ঠিক আছে, ব্যবস্থা নেওয়ার জন্য। এর আগে কিন্তু অভিযানের মাধ্যমে 4 জনকে তারা গ্রেপ্তার করে ব্যবস্থা নিয়েছে। সেবা প্রত্যাশীদের ভোগান্তি লাঘবে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন রোগী ও স্বজনরা। ডিবিসি নিউজ ডেস্ক। হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। টানা দ্বিতীয় রাতের মতো ইরানের বিভিন্ন স্থানে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পরিচালিত এই অভিযানের লক্ষ্য হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচলে হুমকি সৃষ্টি করতে পারে এমন ইরানি সামরিক সক্ষমতা দুর্বল করে দেয়া। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন বাণিজ্যিক জাহাজে ইরানের সাম্প্রতিক হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন ভবিষ্যতে জাহাজে নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্র আরও কঠোর সামরিক পদক্ষেপ নেবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরান হরমুজ প্রণালী বন্ধের চেষ্টা করলে কঠোর সামরিক জবাব দেয়া হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে বন্দর আব্বাস, সিরিক, জাস্ক এবং চাবাহার সহ দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের পক্ষ থেকে হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। চিরনিদ্রায় শায়িত হচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আজ জন্মভূমি মাশহাদে সম্পন্ন হবে তার দাফন। এর আগে ইরান ও ইরাকে শেষ বিদায় জানাতে ঢল নামে লাখো মানুষের। তবে সবচেয়ে বেশি আবেগ ছড়িয়েছে তার কফিনের পাশে রাখা 14 মাস বয়সী নাতনির ছোট্ট কফিনটি। জাতীয় পতাকায় মোড়ানো কফিনে শেষ বিদায় জানানো হয় প্রিয় নেতাকে। তেহরানের গ্র্যান্ড মোসাল্লা থেকে ইরাকের নাজাফ, শোক আর কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ।
তবে শোকের মাঝেও সবার নজর কাড়ে খামেনির কফিনের পাশে রাখা 14 মাস বয়সী নাতনির ছোট্ট কফিন। নিহত পরিবারের সদস্যদের পাশে শিশুটির কফিন দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই। আমার প্রিয় নেতাকে বিদায় জানাতে এসেছি। আমি কখনো ভাবিনি এমন একটি দিন দেখতে হবে। 14 মাসের শিশুর কফিনটিও আমাকে দেখতে হবে, তা আমি ভাবতেও পারিনি। শোকের পাশাপাশি তেহরানের রাজপথে দেখা যায় ক্ষোভের বহিঃপ্রকাশ। প্রতিশোধের স্লোগানে মুখরিত জনতার মাঝে প্রিয় নেতাকে বিদায় জানিয়ে আবেগাপ্লুত হন শীর্ষ কর্মকর্তারাও। তেহরান থেকে কম, এরপর প্রতিবেশী ইরাকের নাজাফ ও কারবালা ঘুরে আজ জন্ম শহর মাশহাদে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। লাখো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় এখানেই চিরনিদ্রায় শায়িত হবেন ইরানের এই সর্বোচ্চ নেতা। ইর্তেজা চৌধুরী, ডিবিসি নিউজ ডেস্ক। 125 দিন পর রাষ্ট্রীয় শেষকৃত্য। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হওয়ার প্রায় 4 মাস পর শুরু হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য। এতদিন তার মরদেহ কিভাবে সংরক্ষণ করা হয়েছিল এবং দাফনে কেন বিলম্ব হলো, এ নিয়ে উঠেছে নানা প্রশ্ন। গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। যুদ্ধ ও নিরাপত্তাজনিত কারণে তার শেষকৃত্য কয়েক মাস পিছিয়ে যায়। অবশেষে জুলাইয়ের শুরুতে তেহরানের গ্রান্ড মুসল্লাহে জনসাধারণের জন্য তার কফিন প্রদর্শন করা হয়। এদিকে প্রশ্ন উঠেছে, এতদিন খামেনির মরদেহ কিভাবে সংরক্ষণ করা হয়েছিল? তবে এ বিষয়ে ইরান সরকার এখনো কোনো আনুষ্ঠানিকভাবে প্রযুক্তিগত তথ্য প্রকাশ করেনি। শিয়া ইসলামী রীতিতে রাসায়নিক ব্যবহার করে মরদেহ সংরক্ষণ নিষিদ্ধ। তাই বিশেষজ্ঞদের ধারণা, খামেনির মরদেহ 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মেডিকেল কোল্ড স্টোরেজে রাখা হয়েছিল। ইসলামের সাধারণত নিয়ম হলো মৃত্যুর পর যত দ্রুত সম্ভব দাফন সম্পন্ন করা। তবে শিয়া ইসলামী আইন অনুযায়ী যুদ্ধ, নিরাপত্তা সংকট কিংবা বিশেষ রাষ্ট্রীয় প্রয়োজনে দাফন বিলম্বিত করার সুযোগ রয়েছে বলে মত ধর্মীয় বিশেষজ্ঞদের। 125 দিন পর খামেনির কফিন জনসমক্ষে আনা হয়। তেহরান, কোম ও ইরাকের রাষ্ট্রীয় শোক শেষে মাশহাদে দাফনের পরিকল্পনা করা হয়। ইরান এটিকে ধর্মীয় আচার ছাড়াও রাজনৈতিক ঐক্য ও স্থিতিশীলতার বার্তা হিসেবে তুলে ধরে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।